এই যে আমরা দেখলাম আমরা কি করতে পারি, স্টোরেজে এই সিম্বলটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমি যে বইয়ে যে চ্যাপ্টারটা তোমাদেরকে সাজেস্ট করছি ওইখানে কিছু গুড এক্সাম্পল দেয়া আছে এই রিলেটেড, তোমরা ওগুলো অবশ্যই দেখবা। আমি এখানে একটা এক্সাম্পল দেখাই, এ প্রসেস চার্ট ফর মেকিং এ চিজ স্যান্ডউইচ। একটা স্যান্ডউইচ তৈরি করার, চিজ স্যান্ডউইচ তৈরি করার প্রসেসটা কি সেটা আমরা যেভাবে ড্র করি সেটা হচ্ছে এই যে এই পদ্ধতিতে আমরা কি করি, এই যে প্রসেস চার্টটা অ্যাকচুয়ালি এইভাবে আমরা ড্র করি। একটা থাকবে হচ্ছে ডিসটেন্সটা ডাজন্ট ম্যাটার, ডিসটেন্সটা এখানে অপশনাল থাকবে, কিন্তু তোমাকে যেটা করতে হবে সিম্বলগুলো থাকবে এবং একটা প্রসেসের একটা অর্ডার থাকতে হবে, ক্রোনোলজিক্যাল অর্ডার থাকতে হবে, একটার পর একটা আসবে, একটা ওভারটেক করে আরেকটা আসবে না। আলবি মিউট কর। তাহলে আমি কি বললাম যে প্রসেস চার্ট যখন ড্র করবো অবশ্যই খেয়াল রাখতে হবে যে কি করতে হবে, একটা ক্রোনোলজিক্যাল অর্ডার থাকতে হবে, একটার পর আরেকটা থাকতে হবে, ঠিক আছে, একটার আগে কখনো আরেকটা চলে আসবে না। তাহলে প্রথমে মনে করো যে আমরা চিজ স্যান্ডউইচ তৈরি করার এটা একটা টিপিক্যাল ওয়ে, যে আমরা যদি এটাকে প্রসেস চার্টে সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা এভাবে করতে পারি। তাহলে প্রথমে মুভমেন্ট, মুভ টু ক্যাবিনেট, তারপর হচ্ছে গেট লোফ অফ ব্রেড, রিমুভ টু স্লাইসেস অফ ব্রেড, লে স্লাইসেস অন কাউন্টার টপ। এইভাবে আমরা প্রত্যেকটা অপারেশন, এটা তো একটা সিম্পল একটা এক্সাম্পল, আমরা যদি আমরা তো আর এই ধরনের এক্সাম্পল দিয়ে দেবো না, আমরা হয়তো কোনো একটা পরীক্ষায় কোনো একটা মেকানিক্যাল এই ইকুইপমেন্ট তৈরি করার তোমাদেরকে প্রসেস চার্টটা ড্র করতে বলবো যেটা সম্পর্কে তোমাদের জানা আছে, আননোন কোনো কিছু হয়তো দেওয়া হবে, আননোন কোনো কিছু দেওয়া হবে না, বাট যে জিনিসটা তোমাদের জানা আছে সেটাই দেওয়া হবে। তাহলে এই যে সিম্বলগুলোর মাধ্যমে, তাহলে প্রসেস চার্টে দুইটা মেইন পার্ট থাকবে, একটা হচ্ছে সিম্বল একটা কলামে, এবং সিম্বল গুলাতে একটা অর্ডার থাকতে হবে যে একটার পর একটা ঘটবে এই কাজগুলা। তুমি যেমন মুভ টু ক্যাবিনেটে গিয়ে ওপেন বাটার দেওয়ার দরকার নাই, মুভ টু ক্যাবিনেটে গিয়ে প্রথমে হচ্ছে গেট লোফ অফ ব্রেড, ব্রেডের যে ইয়েটা সেটা নিতে হবে তোমাকে, এইভাবে, ঠিক আছে, একটার পর একটা ঘটনা ঘটবে। তারপরে আমরা এটা দেখলাম, প্রসেস চার্ট দেখা শেষ, এরপর হচ্ছে ফ্লো ডায়াগ্রাম। Flow diagram is a drawing of the working area showing the location of the various activities identified by their number symbols and are associated with particular flow process chart, either man type or machine type. A flow process chart আবার দুই ধরনের, একটা হচ্ছে ম্যান, এই যে এখানে আছে ফ্লো প্রসেস থ্রি টাইপ, সরি ফ্লো প্রসেস চার্ট আর থ্রি টাইপস, একটা হচ্ছে ম্যাটেরিয়ালস টাইপ, একটা হচ্ছে ম্যান টাইপ, আর একটা হচ্ছে ইকুইপমেন্ট টাইপ। ম্যাটেরিয়াল টাইপ মানে হচ্ছে which shows the events that occur to the materials, ঠিক আছে, ম্যাটেরিয়ালটার মধ্যে কি কি ইভেন্ট ঘটতেছে সেটা। এটা হচ্ছে ম্যান টাইপ, এটা হচ্ছে মানুষ, অ্যাক্টিভিটিস পারফর্ম বাই ম্যান, ম্যান কি অ্যাক্টিভিটিস গুলো পারফর্ম করতেছে সেগুলো। আর ইকুইপমেন্ট টাইপ হচ্ছে কিভাবে ইকুইপমেন্টটা ব্যবহার হইতেছে। তারপরে হচ্ছে এই যে ফ্লো প্রসেস চার্টটা আমরা ওই যে এই জন্যই বলছি এখানে এই ফ্লো প্রসেস চার্টটা আমরা চাইলে একটা ফুল সিকোয়েন্সের জন্য করতে পারি অথবা পার্ট অফ ইট করতে পারি, ঠিক আছে, পুরো একটা ইয়েটা করতে পারে আর অথবা সিম্পল সিঙ্গেল একটা পার্টের জন্য করতে পারে। তাহলে এইটা আমরা তিন ধরনের পাই, ম্যাটেরিয়াল টাইপ, ম্যান টাইপ এন্ড ইকুইপমেন্ট টাইপ। যদি ম্যান আর মেশিন টাইপ হয় তখন সেটাকে আমরা বলে হচ্ছে ফ্লো ডায়াগ্রাম। এখানে একটা প্রসিডিউরটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা, এগুলো তেমন এটা হচ্ছে এই যে দেখো এইটা হচ্ছে একটা কমন একটা ফ্লো ডায়াগ্রাম, আমরা জাস্ট হচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছে একটা লাইনের মাধ্যমে দেখানো, সিম্বল নাম্বার সিম্বলের মাধ্যমে, এই যে স্টোরে আসছে তারপর স্টোর থেকে আউট হয়ে গেছে, মেশিন 1, মেশিন 2, মেশিন 3, মেশিন 4, মেশিন 5, মেশিন 6, ঠিক আছে, এইভাবে যদি আমরা দেখাই তখন সেটা হচ্ছে একটা ফ্লো ডায়াগ্রাম।
এরপর আসে স্ট্রিং ডায়াগ্রাম। আচ্ছা, string diagram is a scale layout drawing on which length of a string is used to record the extent at which the pattern of movement of a worker working within a limited area during a certain period of time. এখানে মূল অবজেক্টিভটা কি? স্ট্রিং ডায়াগ্রামের মূল অবজেক্টিভটা হলো একটা রেকর্ড তৈরি করা, ঠিক আছে, একটা রেকর্ডিং করা, যে যেখানে আমরা একটা সার্টেন কন্ডিশনে, ঠিক আছে, একটা সার্টেন কন্ডিশনে অ্যাকচুয়ালি যে কাজগুলো হইতেছে সেটা সেটা ওয়ার্কাররা কিভাবে কাজটা করতেছে একটা সার্টেন কন্ডিশনে। তুমি মনে করো যে একটা এমন একটা কন্ডিশন যেখানে টেম্পারেচার অনেক বেশি, ঠিক আছে, সেই কন্ডিশনে কেমন ওয়ার্কাররা কেমন রেসপন্স করতেছে। তারপর হচ্ছে আবার তুমি যদি একটা এখানে এয়ার কন্ডিশন একটা অ্যাটমসফিয়ার যদি থাকে, দ্যাট মিন্স এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলোতে তারা কিভাবে কাজ করতেছে, একটা সেট অফ কন্ডিশন, যে একটা তুমি কন্ডিশন সেট করে দিলা যে হিউমিড অ্যাটমসফিয়ারে কেমন করতেছে, নন হিউমিড অ্যাটমসফিয়ারে কেমন করতেছে, ঠিক আছে, হাই টেম্পারেচারে কেমন করতেছে, লো টেম্পারেচারে কেমন করতেছে, বা সেখানে এনাফ ফায়ার সেফটি আছে এরকম অবস্থায় কিরকম করতেছে, ওয়ার্ক সেফটি আছে। তাহলে এই যে সার্টেন সেট অফ কন্ডিশনে একটা কাজ কিভাবে করতেছে, ঠিক আছে, সেটাই আমরা কি করে থাকি, স্ট্রিং ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি। এই যে এটা হচ্ছে একটা স্ট্রিং ডায়াগ্রাম। আমি আর এত ডিটেইলস না যাই, এখানে প্রসিডিউর গুলো বলা আছে। এটাতে আমরা দেখলাম এই যে এতক্ষণ আমরা যা দেখলাম এগুলো হচ্ছে সব হচ্ছে কি ম্যাক্রো মোশন স্টাডি। এগুলো কি ম্যাক্রো মোশন স্টাডি। এবার আসে মাইক্রো মোশন স্টাডি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি করি, এই কাজটা করে হচ্ছে কোনো মানে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে আমরা কি করে থাকি, ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে। দ্যাট মিন্স হচ্ছে মনে করো একটা প্ল্যান্টের মধ্যে কাজ হইতেছে, এখন তুমি সেখানে কি করে দিছো, একটা ক্যামেরা সেট করে দিয়ে দেখতেছো যে আসলে পুরো একদিনের ঘটনাগুলো তুমি দেখতে পারতেছো, ঠিক আছে, একটা পুরো একদিনের ঘটনাগুলো তুমি রেকর্ড করছো, রেকর্ড করে এরকম করে এক মাসের ঘটনা রেকর্ড করতেছো। তাহলে এই যে এক মাসের ঘটনা রেকর্ড করার পরে তুমি বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলা দেখতে পারতেছো, এবং পরবর্তীতে এই অ্যাক্টিভিটিস গুলা তুমি আমরা কি করতে পারতেছি, অ্যানালাইসিস করতে পারতেছি, এবং অ্যানালাইসিস করে সেখান থেকে বুঝতে পারতেছি যে আসলে কি হইতেছে, অ্যাকচুয়ালি কি হইতেছে, এবং সেটা কিভাবে আমরা টাইম কমাইতে পারি, হ্যাঁ, কিভাবে লেস এফোর্ট দিতে পারি, এই জিনিসগুলো আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে it is a set of technique intended to divide the human activities in a group of movements or micro motions, and the study of which movements helps to find for an operator one best pattern of movement that consumes less time and requires less effort to accomplish the task. এবং এই দুইটা স্টেপের মাধ্যমে করা হয় ফিল্মিং দ্য অপারেশন টু বি স্টাডিড। যেই অপারেশনটা আমরা স্টাডি করতে চাই সেটাকে ফিল্ম করব, দ্যাট মিন্স রেকর্ডিং করব আমরা, ভিডিও রেকর্ডিং, তারপর হচ্ছে অ্যানালাইসিস করা। করার পরে একটা চার্ট ড্র করতে হবে যেটাকে আমরা সিমো চার্ট বলি। সিমো চার্ট হচ্ছে সাইমালটেনিয়াস মোশন সাইকেল চার্ট, ইজ এ রেকর্ডিং টেকনিক ফর মাইক্রো মোশন স্টাডি। এটা হচ্ছে শুধুমাত্র মাইক্রো মোশন স্টাডির জন্য আমরা করে থাকি। এ সিমো চার্ট ইজ এ চার্ট বেসড অন দ্য ফিল্ম অ্যানালাইসিস ইউজড টু রেকর্ড সাইমালটেনিয়াসলি অন এ কমন টাইম স্কেল। ঠিক আছে, কমন টাইম স্কেল, একটা টাইম স্কেলের মধ্যে আমরা এটাকে অ্যানালাইসিস করি, এবং তারপরে আমরা দেখি যে বডি মুভমেন্ট কেমন হইতেছে, কোথায় ইন্টারাপশন হইতেছে, সবকিছু আমরা রেকর্ড একটা চলে আসে, এবং রিয়েল টাইম এইটা আমরা করতে পারি। বুঝা গেছে? রিয়েল টাইম এটা করতে পারি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ওটা হচ্ছে যে আমার মাইক্রোটা কি স্যার আমি বড় মানে আমার যে টোটাল কাজটা ওটাকে আমি ভেঙে ছোট ছোট গ্রুপ করে দিব, ওইটা মাইক্রো, নাকি স্যার হচ্ছে আমার কাজটাকে আমি কত কম সময় করতে পারি ওটা? না, মাইক্রো এখানে বলার উদ্দেশ্য হলো তুমি কিন্তু ম্যাক্রো লেভেলটা হলো তুমি একটা মানে কিছু একটা জিনিস দেখে দেখে তুমি বলতে পারতেছো,
মনে করো যে তোমার হাতে ড্রয়িং আছে কোনো কিছু, তুমি ড্রয়িং দেখে বলতেছো। আর মাইক্রোটা হলো তুমি মনে করো যে নিজে একদম এইভাবে সামনে থেকে দেখতেছো। মনে করো সারাদিন তুমি একটা কিছুতে দেখতে গেছো, সারাদিন তুমি দেখছো এই একটা জায়গার মধ্যে। হ্যাঁ, জি এখন হয়তোবা আমরা যদি তুমি সারাদিন দেখো চোখে, তাহলে কি হবে, সবকিছু হয়তো তোমার মাথায় নাও থাকতে পারে এন্ড অফ দ্য ডে, বাট তুমি যদি ওই জিনিসটাকে রেকর্ড করো, তাহলে তুমি একদম একদম মোর স্পেসিফিক জায়গাগুলো খুঁজে বের করতে পারবা অ্যাকচুয়ালি কি ঘটতেছে। ঠিক আছে, আরো মানে ডিপে তুমি যেতে পারবা, আরো কি ডেপথে তুমি যেতে পারবা। এই কারণে এটাকে মাইক্রো ইমোশন স্টাডি বলা হচ্ছে। জি স্যার, বুঝা গেছে? জি স্যার, এটাকে তুমি চাইলে ছোট ছোট পার্ট করতে পারো, একটা বড় একটা জায়গা নিয়েও করতে পারো, বাট এটার মাইক্রো মোশন বলার মূল কনসেপ্টটা হলো যে তুমি একদম ডেপথে যেতে পারতেছো এটার, কারণ যেহেতু তুমি ভিজুয়ালি দেখতে পারতেছো। আর ইয়েটা যেটা ছিল, ম্যাক্রো মোশন স্টাডি যেটা ছিল, সেটা হচ্ছে একটা গ্রাফ দেখতে পারতেছো। গ্রাফ দেখে তুমি হয়তোবা সবসময় অ্যাকচুয়াল জিনিসটা প্রেডিক্ট করতে পারবা না। বুঝা গেছে? গ্রাফ দেখে তুমি বুঝতে পারতেছো না যে একজন ওয়ার্কার কেন অ্যাকচুয়ালি কেন সে দেরি করতেছে। বুঝতে পারতেছো? জি স্যার, গ্রাফ দেখে তুমি হয়তো বুঝতে পারো কোনো কারণে, মনে করো যে একজন ওয়ার্কার সে কাজ না করে বসে আছে, এখন সে কেন বসে আছে, এই জিনিসটা তুমি হয়তো গ্রাফ দেখে বুঝতে পারতেছো না। সেটা কেন বসে আছে এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, হয় সরাসরি আমাকে দেখতে হবে, অথবা আমি যদি একটা পুরা দিনের একটা ফিল্ম করে রেকর্ডিং করি, এবং এন্ড অফ দ্য ডে আমি সেটা যদি অ্যানালাইসিস করে আমি কি করতে পারবো, একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যা কিছু আছে সবকিছু সেখান থেকে বের করে ফেলতে পারবো। এই জন্য এটাকে মাইক্রো বলা হয়। আমরা ওয়ার্ক মেজারমেন্টের বিভিন্ন জিনিসগুলো অলরেডি দেখাই ফেলছি খুব ইয়েতে। আচ্ছা, এখন আসো টাইম স্টাডি। টাইম স্টাডি মানে কি? টাইম স্টাডি মানে হলো স্ট্যান্ডার্ড টাইম, একটা কাজ করার জন্য একটা স্ট্যান্ডার্ড টাইম কতটুকু লাগে সেটা বের করা। সময় কি শেষ নাকি আছে? আচ্ছা, আরেকটু সময় আছে। টাইম স্টাডি মানে হলো কি, সহজভাবে যদি আমরা বলি, টাইম স্টাডি মানে হলো একটা কাজ করতে কতক্ষণ সময় লাগে সেটা যদি আমরা বের করতে চাই, স্ট্যান্ডার্ড টাইম, সেই যে অ্যানালাইসিসটা, এটা হচ্ছে টাইম স্টাডি। তাহলে টাইম স্টাডি ডেফিনেশন হচ্ছে the application of a techniques designed to establish the time for a qualified worker to carry out a specified job at a defined level of performance. দ্যাট মিন্স হচ্ছে একটা কাজ একজন স্কিলড ওয়ার্কার করতে কতটুকু সময় লাগতেছে, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইম তুমি সেট করে দেবা। মনে করো যে মেশিনিং ওয়ার্কশপে আমরা ড্রিল করতে একটা পার্টিকুলার টাইপস এর কাজে, পার্টিকুলার ম্যাটেরিয়ালস, একজন প্রফেশনাল ওয়ার্কারের করতে 2 মিনিট সময় লাগে মনে করো, তাহলে এই টাইমটা হচ্ছে আমাদের কি হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। হ্যাঁ, স্ট্যান্ডার্ড টাইম। তাহলে এটা কিছু স্টেপস আছে, যেমন প্রথমে হচ্ছে সিলেক্ট দ্য ওয়ার্ক, কোন কাজটা আমরা বের করব সেটা, এটা সবার সব ইয়েতে কমন, যে এটা আমরা করতে চাই সেটা আগে সিলেক্ট করব। Obtain and record all the information available about the job, the operator and the working conditions likely to affect the time study work. আমরা যত ইনফরমেশন অ্যাভেলেবল, যত ইনফরমেশন আছে, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস যা আছে সবকিছু নিয়ে আমরা এটা রেকর্ড করব। ব্রেক ডাউন দ্য অপারেশন ইনটু এলিমেন্টস। এই অপারেশনটাকে এলিমেন্ট, যদি টোটাল একটা কাজ করতে চাও, মনে করো যে একটা গিয়ার তৈরি করতে চাও, এই গিয়ার তৈরি করতে যত অপারেশন আছে সবগুলোকে আমরা আলাদা আলাদা এলিমেন্টে ভাগ করে ফেলবো। তারপরে মেজার দ্য টাইম মিন্স by means of a stopwatch taken by the operator to perform each element of the operation. একজন স্কিলড অপারেটর এই প্রত্যেকটা এলিমেন্ট করার জন্য কত সময় নিচ্ছে এইটা আমরা কি করব, রেকর্ড করব স্টপওয়াচের মাধ্যমে। at the same time assess the operator's effective speed to work relative to the observer's concept of normal speed. একটা কাজ করার জন্য তুমি একজন অবজারভার, তার একটা নরমাল কনসেপ্ট থাকতে হবে, যে তারও জানা থাকতে হবে যে এই কাজটা আসলে কতটুকু সময়ের মধ্যে করা সম্ভব। হ্যাঁ,
তার একটা আইডিয়া থাকতে হবে। এই যে অবজারভার কনসেপ্ট অফ নরমাল স্পিড, যে তারও কনসেপ্ট থাকতে হবে। এখন যদি তার যদি কনসেপ্টই না থাকে তাহলে সে বুঝবে যে ওই ওয়ার্কার যতক্ষণ সময় করতেছে ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। দ্যাটস নট দ্য কেস। যে অবজার্ভ করবে মানে স্টপওয়াচ দিয়ে যে রেকর্ড করবে তারও আইডিয়া থাকতে হবে। তাহলে এই যে এইভাবে আমরা কি করে থাকি, আমরা এইভাবে টাইম স্টাডিটা করে থাকি। এখন আসো আমরা কি করব, যে অবজার্ভ করতেছে তার একটা সে অবজার্ভ করলে তার একটা আইডিয়া থাকবে যে নরমাল স্পিড কত। আচ্ছা একটু তাহলে দেখো সবাই আছে তো নাকি? জি স্যার। দেখো আমরা এখানে একটা পারফরমেন্স রেটিং থাকবে, যেটা মানে হলো যে নরমাল স্পিডটা, যে কনসেপশন থেকে যে নরমাল স্পিডটা আমরা বুঝতে পারি সেই স্পিডটাকে আমরা পারফরমেন্স রেটিং বলি। তাহলে এই পারফরমেন্স রেটিংটা আমাদের দরকার কি, যে এটা হচ্ছে নরমাল টাইম ক্যালকুলেশন করার জন্য। ঠিক আছে, অ্যাডজাস্ট দ্য অবজার্ভ টাইম বাই রেটিং ফ্যাক্টর টু অবটেইন নরমাল টাইম ফর ইচ এলিমেন্ট। ঠিক আছে, মনে করো অবজার্ভ টাইমটা কোনো কারণে মনে করো যে রেটিং টাইমের চাইতে বেশি হয়ে গেল, অবজার্ভ টাইমটা রেটিং টাইমের চাইতে বেশি হয়ে গেল, তাহলে নরমাল টাইমটা কি অ্যাকচুয়ালি কি বেশি হবে? তাহলে বেশি হবে না। অবজার্ভ নরমাল টাইমটা তখন কি হবে, অ্যাকচুয়ালি রেটিং এর সাথেই ইয়েটা থাকবে। দ্যাট মিন্স হচ্ছে ওই রেটিংটাই মেইন ইম্পর্টেন্ট, রেটিংটাই কি মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এট দ্য সুইটেবল অ্যালাউন্স, এরপর নরমাল টাইমটা ক্যালকুলেট করার পরে আমরা কি করব, সুইটেবল অ্যালাউন্স অ্যাড করব। কি জন্য? ফ্যাটিগনেস, পার্সোনাল নিডস, কন্টিনজেন্সিস এটসেট্রা টু গিভ স্ট্যান্ডার্ড টাইম ফর ইচ এলিমেন্ট। আমরা যখন নরমাল টাইমটা এইভাবে এই ইকুয়েশনের মাধ্যমে বের করব, তখন আমরা কি করব, তারপরে তার সাথে কি করব, একটা অ্যালাউন্স অ্যাড করব। এরপর হচ্ছে কম্পিউট অ্যালাউড টাইম ফর দ্য এন্টায়ার জব বাই অ্যাডিং এলিমেন্টাল স্ট্যান্ডার্ড টাইমস। এরপর এই যে একটা এলিমেন্ট বা এলিমেন্ট আমরা যখন করলাম,
তারপর আমি কি করব, পুরো জবটার জন্য সবগুলোকে একসাথে করে দেব, একসাথে করে অ্যালাউড টাইম কতটুকু সেটা আমরা বের করব। এন্ড লাস্ট যেটা সেটা হচ্ছে টেস্ট এন্ড রিভিউ স্ট্যান্ডার্ডস হোয়ারএভার নেসেসারি। আমরা এটাকে টেস্ট করব এন্ড রিভিউ করব। ঠিক আছে, এই যে আমরা দেখলাম এই টাইম স্টাডি, এটা হচ্ছে আমাদের টোটাল প্রসিডিউরটা, স্টেপস গুলো। এইগুলো হচ্ছে কম্পোনেন্টস অফ স্ট্যান্ডার্ড টাইম। কম্পোনেন্টস গুলো কি কি, সেটা হচ্ছে অবজার্ভ টাইম, তারপর হচ্ছে পারফরম্যান্স রেটিং, নরমাল টাইম, অ্যালাউন্স, প্রসেস অ্যালাউন্স, রেস্ট এন্ড পার্সোনাল অ্যালাউন্স, স্পেশাল অ্যালাউন্স এন্ড পলিসি অ্যালাউন্স। এগুলো হচ্ছে অ্যালাউন্স। তাহলে আমরা প্রথমে কি করি, অবজার্ভ টাইমটা বের করি, তারপর হচ্ছে পারফরম্যান্স রেটিং থেকে আমরা কি করি, নরমাল টাইমটা বের করি। নরমাল টাইমটা বের করার পরে এটার সাথে এই যে অ্যালাউন্স গুলো, এখানে 4টা অ্যালাউন্সের কথা বলা আছে, এই অ্যালাউন্স গুলো যোগ করে দিই। যোগ করার পরে আমরা কি করে পেয়ে যাই, স্ট্যান্ডার্ড টাইমটা এইভাবে আমরা পেয়ে যাই। এগুলো হচ্ছে কম্পোনেন্টস গুলো। এখন হচ্ছে অ্যালাউন্স গুলো কি কি, অ্যালাউন্স গুলো কি কি আমাদের, রিল্যাক্সেশন অ্যালাউন্স, ইন্টারফারেন্স অ্যালাউন্স এন্ড কন্টিনজেন্সি অ্যালাউন্স। এই 3 ধরনের অ্যালাউন্স আমরা আমাদের ওয়ার্কারদের জন্য অ্যাভেলেবল করতে হবে। ঠিক আছে, এটা হতে পারে তার পার্সোনাল নিডের জন্য হতে পারে, তারপরে হচ্ছে যে অনেক কারণে হতে পারে অ্যালাউন্সটা আমাদের রাখতে হবে। কারণ হচ্ছে তুমি যদি ভেরি স্ট্রিক্ট করে দিলে এক সমস্যা, সেটাতে ডিলে হওয়ার অনেক চান্স থাকে। বাট তুমি যদি কিছু অ্যালাউন্স দিয়ে দাও তাহলে সেটা ভেরি ফ্লেক্সিবল হবে। কারণ হচ্ছে কারো পক্ষে টানা কাজ করা, একটানা কাজ করা সম্ভব না। ঠিক আছে, মোর প্রিসাইজলি এন্ড মোর অ্যাকুরেটলি কারো পক্ষে একটানা কাজ করা সম্ভব না, সেখানে তাকে কিছু অ্যালাউন্স দিতেই হবে। ঠিক আছে, সো এই জিনিস, এই জন্য আমরা এই 3 ধরনের অ্যালাউন্স দিয়ে থাকি, রিল্যাক্সেশন অ্যালাউন্স, ইন্টারফারেন্স অ্যালাউন্স এন্ড কন্টিনজেন্সি অ্যালাউন্স। তো এখানে একটা এই যে প্রবলেম এখানে বলা আছে কিভাবে স্ট্যান্ডার্ড টাইম বের করতে হয়, এটা একটা প্রবলেম এক্সাম্পল দেয়া আছে, দুটো এক্সাম্পল, তোমরা এগুলো একটু দেখে নেবা, এক্সাম্পল গুলো কিভাবে সলভ করতে হয়। তাহলে এটাই হলো আমাদের ওয়ার্ক স্টাডি, মেথড স্টাডি, প্রোডাক্টিভিটি। মোটামুটি আমাদের সিলেবাসের মধ্যে যতটুকু অংশ আছে ততটুকু আমরা দেখলাম। তা আমি আজকে তোমাদের গুগল ক্লাসরুমে এই লেকচার গুলো আপলোড করে দেব, তোমরা সেখান থেকে এটা দেখে নেবা। জি স্যার। স্যার আগের লেকচার গুলো দিতে চাইছিলেন, বাট এখনো স্যার গুগল ক্লাসরুমে তো আসে নাই। হ্যাঁ, লেকচার গুলো আমি আজকে আপলোড করে দেবো, এখনই আপলোড করে দেবো। ঠিক আছে, লেকচার গুলো বলতে দুইটা স্লাইড এবং একটা পিডিএফ। পিডিএফটা ভেরি ইম্পর্টেন্ট, আমি পিডিএফটা একটু দেখাচ্ছি তোমাদের। স্টপ শেয়ার। পিডিএফটা অলরেডি প্রথম ক্লাসে দেখাচ্ছি একটু। এই যে পিডিএফটা, এটা প্রায় 34 পেজের একটা পিডিএফ। আমি যা যা দেখাচ্ছি এখানে সবকিছু একদম ডিটেইলস বর্ণনা আছে। ঠিক আছে, এখানে সবকিছু একটা ডিটেইলস বর্ণনা এখানে দেয়া আছে। অবশ্যই পিডিএফটা খুব ভালো করে পড়বা, কারণ পিডিএফটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, জি স্যার। এটা আমি এখন দিয়ে দিচ্ছি। জি স্যার, ইয়েতে এই যে আমি এখন এই যে টাইম স্টাডি যে 10টা স্টেপ, এগুলো সব এখান থেকে নেয়া, এগুলো অন্য কোথা থেকে আনি নাই, বই থেকেই। জি স্যার। ঠিক আছে, এই যে অ্যালাউন্স, ওই যে 3 ধরনের অ্যালাউন্স বলছি, রিল্যাক্সেশন অ্যালাউন্স, তারপর হচ্ছে ইন্টারফারেন্স অ্যালাউন্স, আরেকটা কি অ্যালাউন্স যেন বললাম, কন্টিনজেন্সি অ্যালাউন্স। এই যে অ্যালাউন্স গুলো নিয়ে এখানে বলা আছে, এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা, এবং ফাইনালি এই যে কোশ্চেন গুলা, এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলা স্টাডি করবে একটু। হচ্ছে এই কোশ্চেন গুলা থেকেই পরীক্ষা আসতে পারে। আর হচ্ছে যে লাস্টে কিছু কেস স্টাডি থাকে, হ্যাঁ, কেস স্টাডি গুলো দেখবা। এভাবে প্রত্যেকটা ওই যে
যে পিডিএফ গুলো দিচ্ছি তোমাদেরকে, পিডিএফ গুলা দেওয়ার উদ্দেশ্য হলো যে শেষে কিছু যেগুলোর মধ্যে শুধু ম্যাথমেটিক্স, সেগুলোর মধ্যে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, ওই প্রবলেম গুলা এক্সাম্পল গুলা যেগুলা তোমাদের রিচের মধ্যে থাকে ওগুলা সবগুলা সলভ করার চেষ্টা করবা। আর হচ্ছে এই যে মানে টোটাল পিডিএফ এর মধ্যে যে এক্সারসাইজ বা লাস্টে যে কোশ্চেন গুলা থাকে এগুলো খুবই ইম্পর্টেন্ট। বুঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট। জি স্যার। তাহলে আজকে এতটুকুই থাকুক। নেক্সট ক্লাস বুধবারে ইনশাআল্লাহ আমরা নতুন টপিক শুরু করব। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এই রেকর্ডিংটা তো দুইজনেই করছো, রোল 66 আর আরেকজন 117 নাকি?